হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ঘটনাটা এরকমই একটা ঘটনা, যে ঘটনাটা শুনলে তোমাদের মনে হতে পারে যে কোনো পাতার একটা গল্প পড়ছি, অথবা কোনো একটা শর্ট ফিল্মের একটা স্ক্রিপ্ট তোমাদের পড়ে শোনাচ্ছি। কিন্তু বাস্তবে ঘটেছে। এটা কোনো বইয়ের পাতার গল্প না, কোনো স্ক্রিপ্টেড ভিডিওর কোনো পার্ট না। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও, পাশে থেকো। একটাই কথা বলবো, আগামী দিন একটা টিপস আসবে। টিপসটা এতটাই অর্থ, যাদের দুর্ভোগে ভুগছো, অর্থ যাদের কোনোভাবে সংসারে থাকছেই না, অর্থ আসছেই না, তাদের জন্য। আমরা জানি অর্থ প্রত্যেকটা মানুষের দরকার। যে দুবেলা খেতেও পারে না, তার তো অর্থ বিশেষ করে প্রয়োজন। আর যার কাছে প্রচুর আছে, তারও কিন্তু অর্থের দরকার। তাহলে চলো আমরা একটা সত্য ঘটনা আজকে শুনি। ঘটনাটা আমি সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শুনবে, নালে কিছু বুঝবে না। বীরভূমের তারাপীঠ থেকে প্রায় 72 কিলোমিটার দূরে একটি গ্রামের ঘটনা বলবো। আমরা জানি গ্রাম্য পরিবেশ মানে ফাঁকা নিলিবিলি, খাল বিল পুকুর ডোবা, সবুজ, চারপাশে সবুজ, ফাঁকা মাঠ, ধানের ক্ষেত। আমরা জানি গাড়ি কম, রাস্তায় পলিউশন কম, সেরকম জীবনের কোনো তাড়া নেই। এটা করতেই হবে, এখানে সকাল হলেই উঠে ছুটতে হবে কোনো কাজে, অফিসে, আদালতে, এরকম কিচ্ছু নেই, আমরা জানি। কিন্তু প্রতিকটা মানুষের জীবনে একটা ব্যস্ততা আছে, প্রতিকটা মানুষের বাঁচার নিজস্ব একটা অঙ্গীকার আছে, প্রতিকটা মানুষের চিন্তা ভাবনা আছে। আজকে এরকমই একটা ঘটনা আমরা প্রলয়ের শেয়ার করব। ঘটনাটা ঘটে হচ্ছে প্রলয়ের সাথে। প্রলয় বসাক। প্রলয় বলে, দিদি ভাই, আমার বয়স 19+। আমি কিন্তু পড়াশোনা এখন আর করি না। হ্যাঁ, শুনলে আমাদের খুব অবাক লাগবে, 19 বছরের একটা ছেলে পড়াশোনা করে না। না, পড়াশোনা করে না, কারণ ইচ্ছাটা ওরও ছিল, কিন্তু করে উঠতে পারেনি। কারণ ওই যে বাবা ভ্যান চালায়, মা লোকের বাড়ি কাজ করে। আর ওখানে তো লোকের বাড়ি কাজ বলতে আমাদের এখানের মতো 5,000 3,000-এর মাইনেতে কাজ করে না, 200 টাকা 300 টাকা লোকের বাড়ি বাসন মেজে পায়। তাও আবার বাসন মাজার রাখার লোকও কম, কারণ সবাই ওখানে মধ্যবিত্ত। তো ঘটনাটা এবার আমরা শুরু করি। প্রলয় বলে, দিদি ভাই, আমি সাইকেল নিয়ে, বাবার একটা পুরনো ধ্বজা সাইকেল বহুদিনের পড়ে থাকতো, সেই সাইকেলটাকে আস্তে 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 মায়ের কাছ থেকে, মায়ের যখন মাইনে হতো কাজের বাড়ি দিয়ে, তখন মা আমাকে 20 টাকা করে দিত। সেই টাকা রেখে রেখে সাইকেলটাকে গ্যারেজে দিয়ে আসি। সাইকেলটাকে দিয়ে এসে ওই কিছু টাকা জমিয়ে জমিয়ে সাইকেলটাকে সারাই। সেই সাইকেলটা নিয়েই ছিল আমার সারা দিনের কাজ। আমি এই পাশ ও পাশ নানা প্রান্ত সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম, কারণ আমার বাড়িতে থাকতে না মন লাগতো না। সেরকমই একদিন সন্ধ্যাবেলায় আমি সাইকেল নিয়ে, সন্ধ্যার ঠিক একটু আগে, আমাদের ওখানে একটা ঝিলপাড় আছে, খুব সুন্দর পরিবেশ। ওখানে আবার অনেক ছেলে মেয়ে বসে, যারা স্কুলে কলেজে পড়াশোনা করে, বাইকে করে আবার দূর দূরান্ত দিয়ে অনেক ছেলেমেয়েরা ওখানে সময় কাটাতে আসে। তবে প্রলয়ের তো কোনো সেরকম গার্লফ্রেন্ড নেই, বন্ধু বান্ধবও নেই। গ্রামে বন্ধু বান্ধবও তো ওদেরই মতো গরিব। বন্ধুটা হয়তো বড় লোক মানুষের, তুমি তাকে 10 টাকা খাবারে, পরের দিন ও তোমায় 100 টাকা খাওয়াবে। কিন্তু এখানে প্রলয়ের তো সেইটা নেই, টাকা কোথায় পাবে?
2 টাকা 3 টাকা দিয়ে পুলয় একটা বিড়ির প্যাকেট কেনে। জমিয়ে একটা বিড়ির প্যাকেট কেনে। পোলয় বিড়ি খায়, মানে বিড়ি টানে। পোলয় আমাকে সম্পূর্ণ কথা বলেছে, কারণ পোলয়ের কিছু জীবনের কাজ, কিছু কাজের সাথে আমিও যুক্ত আছি। পোলয় এটাও জানায় যে দিদি ভাই, আমি অ্যাকচুয়ালিও পড়াশোনা করতে চেয়েছিলাম, বাড়ি থেকে বাবা মা করাতে পারেননি, কারণ ওনাদের সামর্থ্য হয়নি, তার জন্য ছেড়ে দিই। বাবা মা যখন পারেননি ছেড়ে দিই। কাউকে চাপ দিয়ে, কাউকে প্রেশার করে তো হবে না। কারণ আমি নিজেকে নিজে ভেবে নিয়েছিলাম হয়তো আমার এত দূরই পড়াশোনা ছিল। পোলয় জানায় দিদি ভাই, একদিন ঝিল পাড়ে একটা ছোট্ট বিড়ির প্যাকেট, 4-5টা বিড়ি রয়েছে। একটা বিড়ি কিনলে 5-6 দিন চলে যেত প্যাকেট কিনলে। তো 4-5টা বিড়ি নিয়ে 2টো ভাত খেয়ে আমি সাইকেল নিয়ে 3টে 3:30টের দিকে বার হই বাড়ি দিয়ে। আমি গিয়ে ঝিলপাড়ে বসে আছি। সেদিন রোববার ছিল। রোববার থাকার জন্য অনেক ছেলেমেয়েরা যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন ওখানে আসে, তারা সেদিনকে না আসেনি, পুরো জায়গাটা ফাঁকা। তবে এ না যে আমি একা আছি, তাও না, ওখানে আছে মোটামুটি 2-3 জন আছে এপাশ ওপাশ করে বসে। পোলয় বলে, দিদি ভাই, আমি ওখানে নিজের মতো করে বসে আছি। আমি যেখানটা বসে আছি, আমার পাশে একটা বাপলা গাছ রয়েছে। বাপলা গাছের পাতাগুলো হাওয়ায় ঝিরঝির ঝিরঝির করে নড়ছে। বাপলা গাছে একটা দুর্গন্ধ বেরোয়। আমি সেই দুর্গন্ধর সামনেই বসে আছি, কারণ আমার দুর্গন্ধটা লাগে না। ওই জায়গাটাই তো আমি প্রত্যেকদিন বসি, ওই জায়গাটা যেন আমার একটা নিজস্ব হয়ে গেছে। আমি বসে বসে 4-5টা ভাবছি, 7-5 দেখছি, ভাবছি যে জীবনটা কি এরকমভাবেই কাটবে? বাবা ভ্যান চালান, মা লোকের বাড়ি কাজ করেন, আমি কি করব? পড়াশোনা করলে একটা ডিগ্রি থাকলে নয় কোনো জায়গায় একটা কাজ করতে পারতাম। আমার কাছে তো কোনো ডিগ্রি নেই, তাহলে আমি কিভাবে নিজেকে চালাবো? একা একা মনে মনে ভাবছি ভাবছি ভাবছি। হঠাৎ একজন, ঠিক সন্ন্যাসী যেরকম হন ওরকম একজন বৃদ্ধা আমার কাছে আসেন। আমার কাছেই উনি মূলত আসেন। এসে উনি আমাকে বললেন, কিরে বাবা, এখানে বসে কি 7-5 এত ভাবছিস? তারপর কিছু জ্ঞানের বাণী দিলেন। আমি ওনার মুখের পানে হাঁ করে তাকিয়ে থাকলাম। কিছু বুঝে ওঠার আগে উনি আমাকে বললেন, এত কি ভাবনা, এত কি ভাবনা, বয়স তো এখনো ভাবনার অনেক বাকি, বয়সটা তো বেশি না। কি মনে করছো? বাড়িতে কে আছে? তাকে বললাম, বাড়িতে মা আছেন, বাবা আছেন, আর আমি একমাত্র সন্তান। কথা বলতে বলতে উনি আমার পাশটা বসলেন। তখন উনি আমাকে বললেন, বাবা তো ভ্যান চালায়, দিন আনে দিন খাবা, মা লোকের বাড়ি 2টো বাসন মাজে, কত টাকা পায়? চেষ্টা করছো কোনো জায়গায় কাজ করার মতো? আমি বললাম, না না, পড়াশোনা জানি না, কি কাজ করব? কোনো কাজ করতে গেলে তো একটা ডিগ্রি লাগবে। তখন বললো, ডিগ্রিওয়ালা কাজ তুমি করবে না? তুমি ওরম কাজ করবে না? তুমি কোনো দোকানেও তো কাজ করতে পারো, মিষ্টির দোকান, জুতো সেলাই, তারপর তোমার সাইকেলের গ্যারেজেও তো কাজ করতে পারো, জুতো সেলাই করাও, সেটাও তো কাজ। আমি বললাম, না না, আমার ওনার সাথে কথা বলতে না আর ভালো লাগছে না। কারণ উনি কথাগুলো অত ভালো বলছেন, হয়তো আমার ওই বয়সটা, সময়টা বোঝার না, কিন্তু আমার ওনার কথা ভালো লাগছে না। তখন উনি আমাকে বললেন, অনেক অর্থ তোকে আমি দিতে পারি, তোরই মতো একটা ছেলে খোঁজ করছিলাম, তোর হাতটা দে তো। উনি, আমি হাত না দিতে জোর করে টেনে নিয়ে হাত দুটো যেন কিছু দেখলো,
আর যেন কিছু একটা বিজ 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 করে মন্ত্র পড়ছে। আমি হাতটা কেড়ে নিলাম। আমি বললাম, কি করছেন বাবা? হাত নিয়ে আমার কাড়াকাড়ি করছেন, আমার ভালো লাগছে না। আপনি অন্যদিকে বসুন না, আমি এখানে একটু শান্তিতে বসে আছি, আপনি আমার এখানে এসে বসলেন কেন? আমাকে তখন বলল, কেন রে, কোথায় রে, এই জায়গাটা কোথায়, তোর নাম লেখা আছে নাকি? আমি বললাম, দূর, আপনি এরকম হেয়ালি হেয়ালি করে কথা বলছেন, আমার কোনো মুড নেই আপনার সাথে কথা বলার। তখন বলল, আমি তোর সাথে হেয়ালি করে কথা বলছি না, আমি তো এখানে বসবই, কারণ আমি তো তোর খোঁজে এসেছি রে, আমি তো তোকেই খুঁজছিলাম। আমি তখন মনে মনে ভাবলাম, ওই সন্ন্যাস, যিনি সন্ন্যাসী এসছেন, বদ্ধ পাগল, আমাকে নাকি খুঁজছিল, আমাকে নাকি খুঁজে খুঁজে এখানে এসেছে। বদ্ধ পাগল, উন্মাদ, ধুর, ছেঁড়া জামা কাপড়, কি অবস্থা, মনে হয় কত মাস চান করে না। কি অদ্ভুত তার চেহারা, সারা শরীরগুলো যেন ঝুলে গেছে, কুঁকড়ে গেছে, একদম ভাঁজ পড়ে গেছে তার শরীরের চামড়ার। আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি অদ্ভুত তার মুখটা, বড় বড় কান থেকে লোম বেরিয়েছে, নাক দিয়ে বড় বড় লোম বেরিয়েছে, কি বিচ্ছিরি। মনে মনে ভাবছি, সেলুনে গিয়ে কি এগুলো কাটতেও পারে না? এক মাথা জটা চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমাকে তখন বলল, বল বল, তুই তো আমাকে ঘৃণা পাচ্ছিস আমি জানি, কিন্তু তোকে বলছি, বল, টাকা লাগবে? অনেক টাকা, তোকে অনেক টাকা দেবো, নিবি টাকা? এত টাকা, তুই, তোর বাবা মা বসে বসে খাবি, আরো কাউকেও তুই খাওয়াতে পারবি, নিবি টাকা? বল, আমি দেব। আমি ভাবলাম, যদি টাকা থাকে ওনার কাছে, তাহলে উনি এরকম ভিখারির দশা কেন? আগে তো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ হবে, ওনাকে দেখে টাকা, ওনার কাছে টাকা আদৌ আছে? 7-5 ভাবছি। উনি আমাকে বলল, কিরে, আমাকে দেখে ভাবছিস আমি ভিখারি? আমার কাছে কিছু নেই, আছে, অনেক আছে, অনেক আছে, নিবি টাকা? বল, বল না, বল না, দেখ, তোকে তো আমি জোর করে দিতে পারবো না, যদি তুই অনুমতি দিস আমি তোকে টাকা দেবো, অনেক টাকা, অনেক, নিবি? আমি ভাবলাম, এতবার করে যখন বলছি, একবার বলেই দেখি না, একবার বলেই দেখি না, পাছে সত্যি সত্যি যদি আমাকে কোনো টাকা দেয়। তো আমি জানি বদ্ধ পাগল, উন্মাদ, তাও বললাম খুব ভালো মিষ্টি করে, ঠিক আছে বাবা, আপনি যদি এতবার করে বলছেন টাকার কথা, ঠিক আছে, কি করতে হবে বলুন? টাকা তো আপনি এমনি দেবেন না, নিশ্চয়ই কোনো আমাকে কাজ করতে হবে তবেই দেবেন। ঠিক আছে, বলুন, টাকা আমি নেব। আমাকে বলল, তোকে আমি একটা জিনিস দেব, সেই জিনিসটা তোর কাছে রেখে দিবি। দেখ, তোর মতো ছেলে খুঁজছিলাম, অল্প বয়স তোর, রাতে কেউ তোর কাছে আসবে, কারোর আসার অনুভূতি তুই পাবি, সে দেবে তোকে টাকা। তোর কাছে যে জিনিসটা দেবো সেটা রাতে তোর ঠিক শোয়ার ঘরে বালিশের পাশে বিছানার উপর রেখে দিবি। দেখ, তাকে কখনো কিছুতে না করবি না। সে ছটপট ছটপট করছে, সে আমাকে বলছে তার একটা তোর মতো ছেলে চাই, তোর কাছে সে আসবে, তোর সাথে যা করুক না কেন, তোর সাথে, তুই কিন্তু তাকে কোনোভাবে আটকাবি না, তুই শুধু তার কাছ থেকে টাকা চাইবি, টাকা দিবি। দেখ, তবে একটা শর্ত আছে। আমি বললাম, পাশে রেখে দেবো বালিশের, আমাকে টাকা দেবে, সত্য, মাথা তো খারাপ, বুঝতে পারছি, আমারও মাথাটা খারাপ হয়ে যাবে। তখন বললাম, আচ্ছা বাবা, আপনি বলুন কি শর্ত, আপনার শর্তটা আগে শুনি। তখন সে বাবা বললেন, দেখ, তোকে আমি টাকা দেবো, মানুষের জীবনে টাকাটাই হচ্ছে অমূল্য সম্পদ,
টাকার জন্য মানুষ দেশ দেশান্তর পরিবার ছেড়ে বাইরে পড়ে আছে, সব কিছু টাকার জন্য। টাকার জন্য স্বামী ছেড়ে মেয়েরা বউরা চলে যাচ্ছে, টাকার জন্য বাড়িতে অশান্তি, ভাই ভাই কাটাকাটি লাটালাটি মারামারি। টাকার জন্য জমি জায়গা সম্পর্ক বড় ব্যাপার না, টাকাটা বড়। বল, টাকার জন্য তুই পারবি না করতে ছোট্ট কাজ? তোর তো কোনো অসুবিধা হবে না, তুই তো সব ওখান থেকে পুষিয়ে নিবি। আমাদের পুলয় ভাই বলে, দিদি ভাই আমি পাগল ভেবেই পাগলের সাথে বকছি। আমি তখনও জানি না যে অ্যাকচুয়ালি উনি কি বলতে চাইছে। আমি ওনাকে বললাম, আপনি হেয়ালি না করে বাবা বলুন তো কি কাজ, কি কি শর্তটা কি? তখন বলল, সারা জীবন কোনোদিন তুই বিয়ে করতে পারবি না, তুই বিয়ে করতে পারবি না। বল, তুই কথা দে এই শর্তটা তোকে রাখতে হবে, তাহলে পারে তুই কিন্তু মালামাল। আমি তখন বললাম, বিয়ে করতে পারবো না? ভাবলাম দূর, উন্মাদ পাগল কি না কি বলছে। ঠিক আছে, আমি ওনার কথা হ্যাঁ বললাম। আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। তখন উনি আমাকে আসল বিষয়টা বুঝিয়ে বললেন। বিষয়টা হচ্ছে, একজন নারী আসবে আমার কাছে যে আমার সাথে সহবাস করবে, শারীরিক সম্পর্ক করবে তার মতো করে, সে আমার বউর মতো থাকবে, যেরকম একটা স্বামী স্ত্রী সম্পর্কে থাকে। কিন্তু আমি বিয়ে করতে পারবো না। যদি আমি বিয়ে করি তাহলে পারে কিন্তু সে আমাকে মেরে ফেলবে। আমাকে সেই সন্ন্যাসী বাবা পরিষ্কার জানিয়ে দিল। আমিও ওনার কথায় হ্যাঁ বললাম, ঠিক আছে আমি বিয়ে করব না, আমি ওনার সাথেই থাকবো। তখন উনি ওনার ঝোলা থেকে একটা লাল পুঁটলি আমাকে দিল হাতে। পুঁটলির ভিতরে কি আছে আমি জানি না। আমাকে বললে, এই পুঁটলিটা বাধাটা কোনো দিন তুই খুলতে পারবি না, খুললে পারে কিন্তু সব কিছু ভুল ভাল হয়ে যাবে, খুলতে পারবি না। তুই এটা নিয়ে যা, শুধু তুই রাতের বেলা তোর বালিশের পাশে রাখবি, দিনের বেলায় পুঁটলিটাকে লুকিয়ে রাখার দায়িত্বটা তোর, যেন কেউ খোঁজ না পায়। বল পারবি? আমি বললাম, হ্যাঁ পারবো। সে আমার হাতে দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিচ্ছু বলল না। আমিও পুঁটলিটাকে নিলাম, সাইকেলের সামনে একটা বক্স থাকে, ছুঁড়ে ওখানেই রেখে দিলাম। বসে আছি, ছুঁড়েই ওখানে রাখলাম। ধুর, পাগল কোথা থেকে এসছে, ভণ্ড কি না কি দিয়ে গেল বলে আমি পুঁটলিটাকে রেখে আমার মতো আমি বসে আছি। একটা অদ্ভুত ফিলিংস আমার শরীরের মধ্যে হচ্ছে দিদিভাই, আমি বলে বোঝাতে পারবো না। যার সাথে হয় হয়তো সেই জানে। অদ্ভুত একটা ফিলিংস, মনে হচ্ছে আজকে আমার জীবনে একটা কিছু অন্য, কিছু একটা ভালো, কিছু একটা খারাপ, কিছু একটা আমার জীবনে ঘটতে চলেছে। আমি জানি না সেটা কি, কিন্তু আমার মনে হচ্ছে, আমি কিন্তু জানি না কি। তারপর একটা পরিবেশটা, যদিও কেউ ছিল না, পরিবেশটা একটা অদ্ভুত রকম লাগছে। পরিবেশটা একটা সুন্দর, যেন আমি একা রয়েছি, কেউ যেন চারপাশে নেই, এই পৃথিবীতেই যেন কেউ নেই, শুধু অস্তিত্ব আমার একার। একটা সুন্দর চারপাশে স্কন্দ। সে ভাই তার মতো একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর, এত মন ভরে একটা সুবাস, সে ওখানে বসে থাকে। তারপর সে সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যখন তার বাড়িতে যায়, গিয়ে সেই সন্ন্যাসী বাবার কথা মতো সে কিন্তু সেই যে লাল পুঁটলিটা সে লুকিয়ে রেখে দেয়, যাতে বাড়ির লোক কেউ যাতে না পায়, সে কিন্তু লুকিয়ে রাখে। বাড়িতে যাবার পর সন্ধ্যা গড়িয়ে যায়, গিয়ে মা বাবার সাথে বসে মুড়ি চা খান। খাবার পর রাতের খাবার খায়, খেয়ে ঘুমাতে যায়।
মা বাবা বাইরের ঘরে ঘুমায়, ছেলেটি ভিতরের ঘরে ঘুমায়। যেহেতু তারা অতীব গরিব, তাদের দিন আনা দিন খাওয়া তারা মানুষ। বাবা একদিন যদি ভ্যান নিয়ে না বেরোয়, তাহলে সেই দিন তাদের ঘরে হয়তো একবেলা খাওয়া জোটে। আর মা তো দুটো বাড়ি কাজ করে, হয়তো মিলিয়ে 350-400 টাকা পায়। ঘরের কাজের থেকে বাইরের কাজে সময় বেশি দিয়ে মূল্য কম, কিন্তু তবু ওই 200-300 টাকা মাসে পাওয়া অনেক মানুষের অনেক অনেক অনেকটা উপকার হয়, অনেকটা এগিয়ে যায় তারা জীবনে। ওই যে একটা কথায় আছে দেখবে, যার যত টাকা তার তত কিন্তু খরচা। সেরকমই এই যে আমাদের ভাই প্রলয় জানায়, দিদি ভাই আমি রাতের বেলা ওই যে পোটলাটা দিয়ে, লাল রঙের পোটলাটা ভিতরে কিছু একটা আছে, ও সেগুলোকে হাত দিয়ে স্পর্শ করে। ঘুম আসছে না, অদ্ভুত একটা কথা বলেছে, কেউ একজন আসবে তোর পাশে, তুই তাকে কিছু না করবি না, সে তোকে টাকা দেবে। এই পুটলির মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো খুলবি না। আমরা মানুষ তো, আমাদের দেখবে একটা ধর্ম আছে, এটা আমরা ছোট বড় উভয় মিলে করি। সেটা হচ্ছে, যদি আমারও মা আমাকে বলে এই ব্যাগটা রেখে দে তো সরিয়ে, এই ব্যাগটা ধরবি না, তখন দেখবে সেই ব্যাগটা আমরা বারবার খুলে দেখার চেষ্টা করি, মা বললো ব্যাগটার ভিতর কি আছে। এটা হয়। যদি কোনো ছোট বাচ্চাকে বলো বাবু এটা ধরবে না, এটা করবে না, দেখবে সেই বাচ্চাটা না বারবার করে ওই ব্যাগটাকে গিয়ে টানবে, ওই ব্যাগটাকেই টানবে, ওর মধ্যে কি আছে, কেন আমাকে না করলো। এটা কিন্তু আমরা করি, সবাই করি, ছোট বড় সবাই। ভাইকে যখন ওই লাল পুটলিটা দেয়, ভাইকে কিন্তু বলে দেয় যে এর ভিতরে কিছু আছে, তুই কিন্তু খুলবি না, কোনোদিন খুলবি না, যা আছে আছে। ভাই রাতের বেলা শুয়ে ওই পুটলিটাকে ধরে টিপে টিপে দেখছে ভিতরে নরম একটা কিছু আছে, একটু ছোট কিন্তু শক্ত কিছু আছে, 4-5টা। ভাই ওইটাকে নিয়েই নাড়াচাড়া করছে, শুকছে, যেগুলো ওকে পুরোটাই বারণ করা, তারপরেও ও করছে। তো একটা কিরকম একটা যেন ভিতর থেকে একটা গন্ধ বেরোচ্ছে, ও সেটাকে পাশে রেখে দেয়। যেরকম বলেছে সেরকম তো করতে হবে, কারণ ও চায় যে ওর মা লোকের বাড়ি বাসন না মাজতে যাক। ও চায় ওর বাবার 77 বছর বয়স, ওর বাবা অন্য লোকের বাড়িতে নোংরা জঙ্গল পরিষ্কার করা, ভ্যানে করে মাটি কেটে নিয়ে যাওয়া, অথবা হাটে গিয়ে সবজি এখান থেকে ওখানে করা, ও চায় যে আমার বাবা এগুলো না করুক, এগুলো আমার বাবা না করুক, ও চায়। তার জন্য ও ওই পুটলিটা পাশে রেখে শোয়। পাশে রেখে যখন শুয়ে আছে, ওর যখন চোখের ঘুমটা আস্তে 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 ধরছে, ও বুঝতে পারছে খুব ভালো করে ওই রাতের অন্ধকারে চারিপাশে ঝিঝি পোকার শব্দে যে একটা পায়ের নূপুরের ছুম 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 করে শব্দ হচ্ছে। ও ভাবলো, আরে পায়ের নূপুরের শব্দ, আমাকে তো সন্ন্যাস বাবা বলেছিল যে এটা রাখলে কিছুক্ষণ পর একটা পায়ের নূপুরের শব্দ আসবে। হ্যাঁ, সত্যি তো একটা পায়ের নূপুরের শব্দ হচ্ছে। তাহলে পারে কি আমি যাকে পাগল মনে করছিলাম সে কি পাগল না? তাহলে কি আমাকে এমন কিছু সত্যি সত্যি দিল? বাবারে, আমি কি সত্যি সত্যি টাকার অধিকারী হব? আমার প্রচুর টাকা হবে। কিন্তু আমাকে বলেছিল সে আমার সাথে অনেক কিছু করবে, কিন্তু আমি তো কিছুই জানি না। আমি বাবা ঘুমাই। সে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। সেই দিন থেকে শুরু হলো বছরের পর বছর, প্রত্যেকটা রাত তার সাথে কিছু ঘটনা ঘটতেই থাকতো। প্রথম প্রথম প্রলয় বলে, দিদি
আমার ভালো লাগতো না। প্রথম প্রথম আমি জিনিসটাকে মানতে পারতাম না। একা সেই সেই ঝিলপাড়ে গিয়ে অনেক কান্নাকাটি করতাম। কিন্তু সে আমাকে অনেক টাকা দিত। সে আমাকে বলতো, রূপবতী সুন্দরী, অপূর্ব সুন্দরী, এই জীবনে তো আমি কাউকে দেখিনি আর দেখবো বলে সেটা মনেও করি না। সে আমায় বলতো, বল তোর কত টাকা লাগবে। আমি তো বুঝতেও পারতাম না কত কি বলবো। সে একটা টাকা আমার জন্য রেখে যেত। প্রত্যেক দিন সে আমার জন্য একটা টাকা রেখে যেত, যেখানে ওই লাল পুঁটলিটা থাকতো ঠিক তার পাশে। এরকম করে বিগত একটা বছর টানা চলে। বাবা মাকে মিথ্যা কথা বলতাম, এদিক ওদিক সাইকেল নিয়ে ঘুরতাম। পরে একটা বাইক কিনে ফেললাম দিদি। মাকে বাবাকে বলতাম আমি শহরের দিকে এক জায়গায় কাজ করি। আমার বাবা মা খুব খুশি। এরকম করে চলছে, এরকম করে চলছে। একদিন ভাবলাম, যার সাথে সারা রাত আমি থাকি সে কে, এত সুন্দরী, তার নাম কি? আমারও জানতে ইচ্ছা করলো। তবে সাধু বাবা আমাকে অনেকগুলোই কথা না করেছিলেন, কিন্তু ওই যে আস্তে আস্তে আমার তার প্রতি না একটা ভালোবাসা জন্মে যায়। সেই ভালোবাসা দিয়ে আমি তাকে একদিন নামটা জিজ্ঞেস করেই বসলাম, যেটা হয়তো আমার উচিত ছিল না। সেদিন জানতে পারলাম তার নাম রতিপিয়া জকিনী। হ্যাঁ, তার নাম ছিল রতিপিয়া জকিনী। তাকে সেই যে সন্ন্যাসী বাবা তাকে তপস্যা করেছিল, কিন্তু তার কাছে সে আসেনি। তাকে আদেশ করেছিল যে এই রকম বয়সের একটি ছেলেকে আমার দরকার, তোকে দিয়ে আমার কাজ হবে না। কারণ সেই সন্ন্যাসী বাবার 80 বছরের ওপর বয়স। সে যখন সাধনা করেছিল তখন তার বয়স ছিল প্রায় 70-এর কাছাকাছি। 10 থেকে 12 বছর তপস্যা করে রতিপ্রিয়াকে সে হাসিল করেছিল, কিন্তু সে তার কাজে লাগাতে পারেনি। কিন্তু তাকে যে জাগিয়েছিল, তাকে পঞ্চমুণ্ড 5টা মাথার খুলি দিয়ে তাকে যে জাগিয়েছিল, যে বৃদ্ধে করে, তার জন্য তাকে একটা আশ্রয়, তার জন্য তাকে এককালীন একটা টাকা তাকে দিয়েছিল। সেটা সে মানে সেই সন্ন্যাসী রতিপ্রিয়ার কাছ থেকে চেয়েছিল। রতিপ্রিয়া যোগিনী, এ কিন্তু যোগিনী একজন, কোনো দেবী না। যখন এইটা প্রলয় জানতে পারে, প্রলয় বলে, দিদিভাই আমি তখন নানা জায়গায় ছুটতে থাকি এই যোগিনীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন আমার টাকার দরকার নেই, আমি তখন চারিপাশে ছুটছি। আমি মুক্তি কি করে পাবো, আমি মুক্তি কি করে পাবো? তখন আমি একজনের কাছে গিয়ে পৌঁছই। তার আগেও আমি বহু মানুষের কাছে গেছি, বহু টাকা গেছে, কিচ্ছু হয়নি। আমি একজনের কাছে যাই, তখন সে বলল আমি তোকে কিছু করতে পারবো না। যেহেতু এইটা তোর কাছে যে আসে, পঞ্চমুণ্ড তপস্যা করে তাকে জাগানো হয়েছিল। রতিপ্রিয়া যোগিনীকে যদি কেউ কাটাতে পারে তাহলে কোনো মহিলাই পারবে, কোনো পুরুষের ক্ষেত্রে সম্ভব না। জাগিয়েছে পুরুষ, কিন্তু শেষ করবে কোনো মহিলা। কিছুটা কাজ করে তারাপীঠে, মহাশ্মশানে কিছুটা কাজ করে। সে ভাই আমার সাথে যোগাযোগ করে, এই ফোনে আমার সব তথ্য আছে। সে ভাই আমাকে বলে, দিদি ভাই তুমি আমাকে বাঁচাও, নাহলে হয়তো আমি শেষ হয়ে যাব। ভাইকে কথা দিয়েছি, ভাইকে আমি সুস্থ করে তুলব। কিন্তু এই মাঝখানে ভাই একটা মরণ ক্রিয়া করে বসে। সেটা হচ্ছে, ওই যে একটা পুটুলি দিয়েছিল লাল রঙের কাপড়ে, সেই পুটুলিটা ভাই একদিন দুপুরবেলা বাড়িতে কেউ না থাকাকালীন খুলে বসে। খুলে বসে যখন, তখন দেখে তার মধ্যে পঞ্চমুণ্ড রয়েছে, 5টা শিশুর মাথা, কঙ্কালের মাথা। সে সেইটা দেখে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন কিন্তু সে ওই পঞ্চমুণ্ড আর পায়নি। তখন
চারিপাশে সে শুধু খুঁজতে থাকে, খোঁজ করতে থাকে যে কোথায় গেল সেই পঞ্চমুণ্ড, কোথাও যেন উবে গেছে, উদাও হয়ে গেছে সেই পঞ্চমুণ্ডু, সেই পঞ্চমুণ্ডু কিন্তু আর নেই। এখন আমার কাজ হচ্ছে সেই যে 5টা শিশু বাচ্চার মাথা, সেই মাথাগুলোকে যেখান থেকে হোক ফিরাতে হবে। না হলে পারে সেই যে সন্ন্যাসী বাবা তাকে খুঁজতে হবে, কিন্তু সেই বাবাকে খুঁজে পাওয়াটা সম্ভব না, কোনোভাবেই না। এটা তোমাদের জানিয়ে দিলাম। যদি কোনোদিন তোমাদের সাথে কোনো জায়গায় মাঠে ঘাটে বনে জঙ্গলে যেখানেই হোক কোনো সাধু সন্ত বাবা এসে কোনো মাদুলি তাবিজ কবচ পাথর অনেকেই দেয়, দিলে ধারণ করবে না, হাতে নেবে না, কখনো না। কোনো লোভে পড়ে কোনো কাজ করবে না, কারণ এটা হচ্ছে একটা লোভ। প্রলয় ভাই যেটা আর্থিক দিক থেকে, যেটা আর্থিক অবস্থা খারাপ ছিল বলে এই কাজটা করেছে, ও বুঝতে পারিনি, কিন্তু এটা করা উচিত হয়নি। ভাইকে আমি যথারীতি বকা দিয়েছি, এটা কোনোভাবে করা উচিত হয়নি। কারণ যে জন্মকর্তা, যে সৃষ্টিকর্তা, যে জন্ম দিয়েছে, সে সবটা লিখে রেখেছে। কিসের এত চিন্তা বলো তো? কিসের চিন্তা? আমরা চিন্তা করে কিছু করতে পারবো না, সব উপর থেকে লেখা। আজকে এইটা হবে। এক একটা বাড়িতে পাত পেতে রান্না হয়, মাছ থেকে মাংস থেকে। ধরো তোমার প্রিয় খাবার, তুমি পাঁঠার মাংস খাবে, তোমার প্রিয় তুমি দই কাতলা খাবে, গলদা চিংড়ির মালাইকারি খাবে, তুমি সবজি খাবে, তো পায়েস খাবে, তোমার জন্য একদম পাত পেতে রান্না করে সাজিয়ে তোমাকে আসনে দিল, কিন্তু তুমি খেতে পারলে না একটাও। তুমি তো চেষ্টা করেছিলে, তুমি তো বাজারও করেছো, অনেক টাকা খরচা করেছো, রাঁধুনি দিয়ে বা বাড়ির কাউকে দিয়ে তুমি রান্নাও করিয়েছো, তারা তোমাকে আসন পেতে খেতেও দিয়েছে, তাহলে খাবারটা জুটলো না কেন? কারণ উপরওয়ালা তোমাকে সেই দিন খাবারটা তো লেখিনি, খাবারটা তোমার সেদিন লেখা নেই কপালে। তাহলে পারে তুমি খাবে কি করে? পারলে না তো খেতে, কিন্তু 12 ভূতে সেই খাবারটা খেয়ে নিল, কিন্তু তোমার পয়সায় আনা, তোমার জন্য আনা, কিন্তু তুমি খেতে পারলে না, কিন্তু তোমার বাড়ির বা আশেপাশের লোকে খেয়ে চলে গেল। এইটা কিন্তু কপালে লেখা ছিল যে তোমার খাবারটা নেই আজকে। সেরকম তুমি এত চেষ্টা করে কি খেতে পারলে না তো? তাহলে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে তুমি চেষ্টা করেও দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে কারোর কথা ভেবে কিছুর জন্য কষ্ট পেয়ে কিচ্ছু হবে না, নিমিত্ত মাত্র। আমরা চিন্তা করে মনকে সান্ত্বনা দিতে পারি, কিন্তু কিছু করতে পারি না। করতে কিন্তু ওই উপরে যে বসে আছে সেই পারবে। তাই জন্য ঈশ্বরেরকে ভরসা করো, ঈশ্বরের উপর সব ছেড়ে দাও, দিন তোমার এমনিই চলতে থাকবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিও। আশা করি খুবই ভালো লেগেছে। আর আমি এখন তোমাদের কমেন্টগুলো পড়বো, যে তোমরা কারা কারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আমাকে কমেন্ট করেছো। চলো। আচ্ছা, এই লোকটা কি করে রে ঘটনা বলার সময়? মাংস কাটছে, দেখ। ওকে যে আমি উঠে কাটবো সেটাও জানে না। আওয়াজ করো না, একটু আস্তে করো। তো চলো, প্রথম আমাদের কমেন্ট করেছো উমা ঘোষ। যেহেতু উনি কথা দিয়েছিলাম বড় কমেন্ট যারা করবে আমি তাদের কমেন্ট পড়বো, বলেছো ম্যাম আমি 2024 সালে টোটো রিসিভ করে পলতাতে ঠাকুর দেখতে গিয়েছিলাম। ওখানেও অনেক পরিত্যক্ত কোয়ার্টার আছে, দেখলে ভয় লাগে। আমার মনে হয় ওখানে কিছু আছে। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। পরিত্যক্ত জায়গায় খারাপ কিছু থাকবে না, এটা না হওয়াটা অসম্ভব ব্যাপার, হতেই পারে। তারপরে নীলু মজুমদার, তারপর সিংকা বণিক, বং হিন্দু হেসেল,
বাংলাদেশ থেকে মিম বলেছো, দিদি ভাই বাবারে বাবা কি ভুতুরে কোয়ার্টার, দেখলেই গা ছমছম করে। দিদি ভাই এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম না প্রকাশ্যে এখানে বলা যাবে না ভাই, তাহলে বলে দিতাম। তারপর হচ্ছে সুদীপ রয়, তারপর কমেন্ট করেছো আপ্রো অপ্রো, আচ্ছা এক্স, আচ্ছা। তারপরে মৌমিতা দাস, কি গা ছমছমে পরিবেশ, দেখেই ভয় লাগলো। আমার খুব ইচ্ছে ছিল ওখানে একবার আমার নেবে হাঁটার, তবে আমি গেছিলাম সন্ধ্যা 6টা 6:30টায়। তবে আমার তো নিজস্ব গাড়ি আছে, আমি হুটহাট করে মনের খুশি যখন হয় আমি এদিক ওদিক বেরিয়ে যাই। যতক্ষণ কাজের মধ্যে থাকি যেতে পারি না, তারপর আমি টুকটাক এইদিক ওইদিক ঘুরতে বেরোই একটু নিজের জন্য, কারণ আমি অনেক রকমের কাজ করি তো আমার মাথাটা একটু ফাঁকা রাখতে হয়, কারণ নালে এত মানুষের প্রবলেম নিতে নিতে আমি পাগল হয়ে যাব। হতে পারে কোন দিন আমি একটুখানি দিন দিন থাকতে ওই রাস্তায় হাঁটবো, তারও ভিডিও তোমরা পাবে, খুব তাড়াতাড়ি পাবে, আমি যাব একবার। তারপরে হচ্ছে সঙ্গীতা দিদি ভাই কমেন্ট করেছো, তারপরে সুব্রত দে বলেছো জায়গার নাম বলুন, আমি যাব দেখি কি হয় দিদি ভাই। না ভাই, আমি নাম বলতে পারবো না, এখানে তো কোনোভাবেই পারবো না, আর আমি পার্সোনালিও সেই জায়গার নাম বলতে পারবো না, কারণ সেই জায়গার নাম আমি নিজেও জানি না। সত্যি কথা, আমাকে ড্রাইভার আর আপনাদের দাদা ভাই সেই জায়গায় নিয়ে গেছিল, কারণ ওই জায়গার কথা আমাকে আজ থেকে 8-9 মাস আগে একজন বলেছিল। আচ্ছা, তারপরে হচ্ছে সুমিত্রা দাস সাহা, জায়গাটা কোথায় দিদি ভাই? আচ্ছা। কাকুলি রয়, তারপরে জলি হাজরা বলেছ বনু জায়গাটা সত্যি দেখে খুব ভয়ঙ্কর লাগছিল, দেখে মনে হচ্ছে যে কোনো ভয়ঙ্কর জিনিস চোখের সামনে আসতে পারে। আচ্ছা, ওই জায়গায় কিন্তু আমার এক দিদি ভাই এখানে কমেন্ট করেছে, সঙ্গীতা দিদি ভাই একটা ফুটেজ পাঠিয়েছে, যদি পারি আমি অ্যাড করে দেবো। দিদি ভাই ওখানে একটা ফিগার আউট কিন্তু পেয়েছে, ফিগার আউট করেছেন, বলছে এইটা কি। আমিও যখন দেখলাম একদম মিনিট টাইম দিয়ে, সত্যি ওটা কি ছিল, ওটা কি ছিল তোমরাও দেখবে, আমি দিয়ে দেবো। তারপর কিং কোপরা, তারপরে আমাদের কমেন্ট করেছো শাহানা আপু বলেছো সত্যি অনেক ভয় পাচ্ছিলাম। তারপর গঙ্গা বৈরাগী, পূজা দাস, তারপরে আমাদের কমেন্ট করেছে সুবর্ণা মণ্ডল, সোনা তুমি আমার ছোট বোন, আমি তোমার ঘটনা রান্না করার সময় শুনি, কারণ আমার পায়ে ব্যথা হয়। আচ্ছা, তোমার ঘটনা শুনতে শুনতে রান্না করলে আর ব্যথা হয় না। ও মাই গড, এটা তো আমার পাওনা, সত্যি এটা তো আমার পাওনা গো। আমার অনেক ভালোবাসা নেবে, ভালো থাকবে। অনেকগুলো আমাকে রেড হার্ট দিয়েছে, দেখে নাও এই যে বড় কমেন্টটা, অনেকগুলো রেড হার্ট দিয়েছে। আচ্ছা, এইটা তো আমার কাছে সত্যি খুব পাওনা, আর অবাক লাগলো যে আমার ঘটনা শুনতে শুনতে দিদিভাই রান্না করেন, দিদিভাইয়ের কিন্তু পায়ে ব্যথা হয় না। আচ্ছা, তারপর পলাশ বলেছো খুব সুন্দর ঘটনা, কোথায় জায়গাটা? ওঠাই তো বলা যাবে না, নাহলে বলে দিতাম না। বন্দনা দাস, তারপর রীতা বেরা, উমা ঘোষ, তারপরে নীলু মজুমদার, প্রত্যেকের কমেন্টগুলো পড়লাম। এখনের মতো সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবারও আগামীকাল। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু, সবাই খুব ভালো থেকো, টাটা।